বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশে অর্থনীতি বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যানিং, প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর। ডেভেলপমেন্ট প্ল্যানিং এর কিছু এক্সাম্পল সিলেবাসে দেওয়া রয়েছে। 5 ইয়ার প্ল্যান রয়েছে, বিডিএফ রয়েছে, পিআরএসপি সম্পর্কে আমরা প্রধানত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বাংলাদেশের যেগুলো ডেভেলপমেন্ট প্ল্যানিং হিসেবে আমরা বাস্তবায়ন হতে দেখি। এরপর রয়েছে বাংলাদেশ ইকোনমি ইন দ্য ইরা অফ গ্লোবালাইজেশন এন্ড ডব্লিউটিও রেজিম, নিউ চ্যালেঞ্জেস। অর্থাৎ আমরা আজ যে বিষয়গুলো নিয়েছি আলোচনার, এই বিষয়গুলো নিয়েছি আমরা পার্ট 2 থেকে, অর্থাৎ পিএসসির সিলেবাসের অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অংশ থেকে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রত্যেক দিনের মতোই আমাদের আজকের ক্লাসেও থাকছে টপিক ডিসকাশন। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা ডিসকাস করব, সেই সাথে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব। প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। এরপর রয়েছে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, আর কোন জায়গা থেকে কিভাবে পড়লে আজকের এই লেসনগুলোতে তোমাদের প্রস্তুতি ভালোভাবে হবে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। শুরু করা যাক। প্রথমে রয়েছে ডেভেলপমেন্ট প্ল্যানিং সম্পর্কে। ডেভেলপমেন্ট প্ল্যানিং হচ্ছে মূলত, আমরা যদি বাংলায় বলি, সেটি হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। আর এই উন্নয়নের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি হচ্ছে মূলত একটি স্ট্র্যাটেজিক এবং পার্টিসিপেটরি প্রসেস। এটাকে বলা হয়েছে একটি কৌশলগত এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া, যেখানে অংশগ্রহণকারী শুধুমাত্র পরিকল্পনাকারী বা সরকারি এখানে অংশগ্রহণ করবে না, বরং এই জায়গাতে অংশগ্রহণ করবে একই সাথে জনগণ এবং যারা এই উন্নয়নের স্টেক হোল্ডার, যারা এই উন্নয়নের সহযোগী, ইভেন বিদেশি কোনো শক্তিও এর মধ্যে, এই পার্টিসিপেটরি প্রসেসের মধ্যে তারা পার্টিসিপেট করতে পারে। আর এটির উদ্দেশ্য হচ্ছে টু ইন্টিগ্রেট, এখানে বলা হয়েছে ইকোনমিক, স্পেশাল রয়েছে, সোশ্যাল, ইনফ্রাস্ট্রাকচারাল, হাউজিং, ইনস্টিটিউশনাল, ফিসক্যাল এন্ড ল্যান্ড রিফর্ম, ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্টাল, ওয়াটার এন্ড আদার স্ট্র্যাটেজিস। যে বিষয়গুলো বলা হলো, এই সকল বিষয়গুলো সম্পর্কিত এই কৌশলগুলো অথবা সেক্টরাল প্ল্যানস গুলো উইথ এ ভিউ টু অপটিমাল অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস, এই বিষয়টিকে সবসময় মাথায় রেখে এই প্ল্যানিং এর বিষয়টিকে কনফার্ম করতে হয়। বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে অপটিমাল অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস। আমরা জানি আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, এই দুষ্প্রাপ্যতা সত্ত্বেও এই সম্পদকে কিভাবে কার্যকরী বরাদ্দ, কার্যকরী ব্যবহার নিশ্চিত করা যায়, সেই বিষয়টিকে নিশ্চিত করেই, বিষয়টিকে মাথায় রেখেই এই উন্নয়ন পরিকল্পনার বা স্ট্র্যাটেজিক যে প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। আর এটার ব্যক্তি হচ্ছে টু দ্য ভেরিয়াস সেক্টরস এন্ড জিওগ্রাফিক এরিয়াস and to supporting the whole of the population in a manner which promotes sustainable growth and equity. Ultimately এটার যে মিশনটি থাকবে, সেই মিশনটি হচ্ছে সাস্টেইনেবল গ্রোথ, যেন এই উন্নয়ন, যেন এই প্রবৃদ্ধি টেকসই হয় এবং সকলের জন্য ন্যায্যতা নিশ্চিত হয়। এই বিষয়টিকে মাথায় রেখেই এই ডেভেলপমেন্ট প্ল্যানিং নেওয়া হয়, উইথ দ্য এমফেসিস অন ক্যাপাসিটি বিল্ডিং ইন পোর মার্জিনালাইজড কমিউনিটিস। এর মধ্যে আরো একটি সুদূর প্রসারী উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে যাতে সক্ষমতা তৈরি করা যায় গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সাস্টেইনেবল গ্রোথ এবং ইকুইটিকে প্রমোট করার উদ্দেশ্যে যে অপটিমাল অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস, এই বিষয়টিকে মাথায় রেখে সোশ্যাল, ইনফ্রাস্ট্রাকচারাল, হাউজিং, ইনস্টিটিউশনাল, ফিসক্যাল, ল্যান্ড রিফর্ম, ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্টাল, এই জায়গাগুলোতে যে এই জায়গাগুলোকে ইন্টিগ্রেট করার জন্য যে পার্টিসিপেটরি এন্ড স্ট্র্যাটেজিক প্রসেস রয়েছে, সেটি হচ্ছে মূলত ডেভেলপমেন্ট প্ল্যানিং। ডেভেলপমেন্ট প্ল্যানিং এর প্রাইভেট এন্ড পাবলিক সেক্টরে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য এমার্জেন্স অফ ডেভেলপমেন্ট প্ল্যানস। আসলে এই ডেভেলপমেন্ট প্ল্যানিংটার শুরুটা কোথা থেকে হয়েছিল এবং এর প্রয়োজনীয়তা শুরুতে কি ছিল, এই বিষয় নিয়ে এখানে বলার চেষ্টা করছি। এখানে প্রথমত হচ্ছে পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন। এখানে যে ওয়ারের কথা বলা হচ্ছে, এটি মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়ার 2 যেটা ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা, যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলোর সামনে পুরো পৃথিবীটাকে
পৃথিবীর বিভিন্ন দেশ এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো যুদ্ধ পরবর্তী তাদের সংস্কারের জন্য এই ডেভেলপমেন্ট প্ল্যানস তাদের জন্য এমার্জেন্সি বা আর্জেন্ট হয়ে পড়েছিল। সেই সাথে শিল্প উন্নত যে দেশগুলোকে আমরা এখন পাচ্ছি, সেই শিল্প উন্নত দেশগুলো শিল্পায়নের জন্য বা ইন্ডাস্ট্রি বৃদ্ধি করার জন্য, তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তারা এই ডেভেলপমেন্ট প্ল্যানসের কথা চিন্তা করেছিল। এরপর হচ্ছে সোভিয়েত ইনফ্লুয়েন্স। আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের অধীনে পৃথিবীর বিশেষ করে ইউরোপ মহাদেশের যে দেশগুলো ছিল, সেই দেশগুলো সোভিয়েত প্রভাবে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস পরিচালনা করছিল। সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট প্ল্যানস গুলোর এই সোভিয়েত ইনফ্লুয়েন্সকে কিভাবে তারা চ্যালেঞ্জ করবে, সোভিয়েত ইনফ্লুয়েন্সকে কিভাবে তারা মিট আপ করবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই ডেভেলপমেন্ট প্ল্যানসের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। এরপর হচ্ছে ডিকলোনাইজেশন। জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পূর্ববর্তী সময়গুলোতে যে ব্রিটিশ শাসন মুক্ত যে দেশগুলো হচ্ছিল বা বিভিন্ন উপনিবেশের অধীনে থাকা দেশগুলো যখন আস্তে আস্তে উপনিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করছিল, তখন নিজেদের ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য তারা এই ডেভেলপমেন্ট প্ল্যানস নিয়ে চিন্তা করেছিল। এরপর হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা জানি যে গত শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে এই শতাব্দীর বর্তমান অবস্থা পর্যন্ত পুরো পৃথিবীটা আস্তে আস্তে গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে, ফ্রি মার্কেট ইকোনমির দিকে যাচ্ছে। ইন্টারনেট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ চিন্তা করা হচ্ছে, এই ভিলেজের জায়গাতে থেকে একটা দেশ আর একটা দেশকে কিভাবে কম্পিটিটর ভেবে নিজেদেরকে এগিয়ে রাখতে পারে, সেই জন্য এই ডেভেলপমেন্ট প্ল্যানসের এমার্জেন্সি ছিল, প্রয়োজনীয়তা ছিল। এখানে দেখতে পাচ্ছ দ্য ইনক্লুশন অফ ডেভেলপমেন্ট প্ল্যানস, অর্থাৎ ডেভেলপমেন্ট প্ল্যান করার ক্ষেত্রে একটা দেশ বা একটা জাতি কোন বিষয়গুলোকে মাথায় রাখে। সেই বিষয়গুলো হচ্ছে ইকোনমিক গোলস। প্রত্যেকটি দেশের অর্থনৈতিক লক্ষ্য থাকে, সেই লক্ষ্য 5 বছর মেয়াদি কিংবা 1 বছর মেয়াদি কিংবা বিভিন্ন সময় মেয়াদি যে গোলগুলো থাকে, সেই গোলগুলো অথবা ভবিষ্যতের কোনো একটি সালকে টার্গেট করে কোনো দেশ যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, সেই লক্ষ্যমাত্রাকে মাথায় রেখেই প্রত্যেকটা দেশ তার ডেভেলপমেন্ট প্ল্যানিং করে থাকে। এরপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামো উন্নয়নের বিষয়টি মাথায় রাখতে হয়, কারণ আমরা জানি প্রত্যেকটি ডেভেলপমেন্টের জন্য শর্ত হচ্ছে অবকাঠামো। আর এই ইনফ্রাস্ট্রাকচার যার যে দেশের যেই অবস্থায় আছে, সেই অবস্থা থেকে যদি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট তারা নিশ্চিত করতে পারে। সেই জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইজ অলসো অ্যান ইনক্লুশন অফ ডেভেলপমেন্ট প্ল্যানস ফর অল অফ দ্য কান্ট্রিজ। এরপর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার বলতে সামাজিক কল্যাণ বা সমাজ কল্যাণ বোঝানো হচ্ছে যে সমাজের যত ধরনের মানুষ আছে, সমাজে যত ধরনের শ্রেণী পেশার মানুষজন রয়েছে, সকলকে যাতে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে আসা যায়, সেই টার্গেটকে মাথায় রেখে ডেভেলপমেন্ট প্ল্যানস করা হয়। এবং সেই সাথে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির বিষয়টিও কনসিডার করতে হয়, যাতে এনভায়রনমেন্ট নষ্ট না হয়ে, এনভায়রনমেন্ট হ্যাম্পার না হয়ে, যাতে পরবর্তীতে এর থেকে আরো খারাপের দিকে যাতে না যায়, সেই জন্য পরিবেশের স্থিতিশীলতার বিষয়টি মাথায় রেখে ডেভেলপমেন্ট প্ল্যানস করা হয়। এবং হচ্ছে মনিটরিং এন্ড ইভালুয়েশন, যে প্ল্যানের কথা বলা হচ্ছে, এই প্ল্যান শুধুমাত্র করে রাখলে এটি হবে না, এটি বাস্তবায়নের ক্ষেত্রে মনিটরিং এর ব্যাপারটি গুরুত্বপূর্ণ এবং কতটা বা কিভাবে এই প্ল্যান ম্যাটেরিয়ালাইজ হচ্ছে, এটার ইমপ্লিমেন্ট কিভাবে হচ্ছে, সেটি ইভালুয়েট করে তার পরবর্তী পলিসি নির্ধারণ করতে হবে। সেই জন্য এই বিষয়গুলোকে, যে বিষয়গুলো বললাম, অর্থনৈতিক লক্ষ্য থেকে শুরু করে এই ডেভেলপমেন্ট প্ল্যানস, মনিটরিং এন্ড ইভালুয়েশন পর্যন্ত, এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটি দেশের ডেভেলপমেন্ট প্ল্যানিং এর কতগুলো ইনক্লুশন বা এই বিষয়গুলোকে চিন্তা করেই প্রত্যেকটি দেশ তার ডেভেলপমেন্ট প্ল্যান নির্ধারণ করে। এবার আসা যাক বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যানের মূল উদ্দেশ্যই হচ্ছে পভার্টি রিডাকশন এন্ড ইকোনমিক গ্রোথ। তোমরা জানো বাংলাদেশের মতো যেসব উন্নয়নশীল দেশ রয়েছে, যেসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ রয়েছে, এই দেশগুলোর প্রধান চ্যালেঞ্জ হচ্ছে পভার্টি রিডাকশন এবং ইকোনমিক গ্রোথ। এবং এই ইকোনমিক গ্রোথকে সাস্টেইনেবল, এই ইকোনমিক গ্রোথকে ইনক্লুসিভ, এই ইকোনমিক গ্রোথকে সবার জন্য কিভাবে এটাকে গ্রহণযোগ্য হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশও তার ইকোনমিক গোলগুলো নির্ধারণ করে। আর বাংলাদেশের এই যে 1971 সালের পর থেকে যে স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশের
শুরু থেকে এই ডেভেলপমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে যে বিষয়গুলোকে সবসময় মাথায় রাখতে হয়েছে, যে বিষয়গুলোকে সবসময় কনসিডার করতে হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। শুরু থেকেই 1972 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের দেশের এই ডেভেলপমেন্ট প্ল্যানের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা জানি বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় বড় পরিবর্তন এসেছে, অপ্রত্যাশিত পরিবর্তন অনেক সময় এসেছে। এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে কিভাবে ডেভেলপমেন্ট প্ল্যানকে একটি সুন্দর জায়গাতে নিয়ে যাওয়া যায়, সেই জন্য বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যানের ক্ষেত্রে সবসময়ই এই পলিটিক্যাল ইনস্টেবিলিটির বিষয়টি মাথায় রাখতে হয়। এরপর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। তোমরা জানো বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আমরা লক্ষ্য করি। বেশিরভাগ সময় আমরা দেখেছি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল আক্রান্ত হয় ঘূর্ণিঝড় দ্বারা, এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল আক্রান্ত হয় বন্যার কারণে। তো বন্যা, ঘূর্ণিঝড়, খরা এবং সাইক্লোন, জলোচ্ছ্বাস, এই যে ঘূর্ণিঝড়গুলো আমরা অনবরত হতে দেখছি বাংলাদেশে, এই ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যান সবসময় চিন্তা করতে হয়। এরপর হচ্ছে হাই পপুলেশন ডেন্সিটি, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের যে বিষয়টি হচ্ছে, যে বাংলাদেশ বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে যে অবস্থানে রয়েছে, তাতে এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যান নির্ধারণ করতে হয়। এবার আসা যাক বাংলাদেশের এই যে প্ল্যানিং এর কথা আমরা বললাম, যে প্ল্যানগুলো বিভিন্ন ভাবে হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে 5 ইয়ার প্ল্যান, বা আমরা যেটিকে বাংলায় পঞ্চবার্ষিক পরিকল্পনা বলি। আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়টি প্রথম এসেছে, যেন স্টেলিনের নাম শুনেছ, যে স্টেলিনের এই পরিকল্পনা ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা, অর্থাৎ দেশের সরকার ব্যবস্থায় যদি পরিবর্তন আসে, তাহলে এই 5 বছর পর্যন্ত দেশের অর্থনৈতিক যে কর্তৃপক্ষগুলো রয়েছে, দেশের অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলো, অথরিটিগুলো 5 বছর মেয়াদে তার অর্থনৈতিক কিছু মিশন, অর্থনৈতিক কিছু ভিশন ঠিক করবে, যে ভিশনগুলোকে অ্যাচিভ করার জন্য এই 5 ইয়ার প্ল্যান করা হচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বে পশ্চিম পাকিস্তানের অধীনে যখন বাংলাদেশ ছিল, তখন বাংলাদেশ এরকম ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে থাকলেও বাংলাদেশ প্রথম ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে আসে 1950 সালে, যেটি আমরা জানি পাকিস্তান আমলের শুরুর দিকে 1950 সালে প্রথম 5 ইয়ার প্ল্যান পাকিস্তান সরকার নেয়, যার অধীনে বাংলাদেশেও বাস্তবায়ন শুরু হয়। কিন্তু ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পেয়েছি, ইস্ট পাকিস্তান সাফার্ড ফ্রম নেগলেক্ট। আমরা সবসময় দেখেছি যে পশ্চিম পাকিস্তান বিভিন্ন কারণে বঞ্চনার শিকার হয়েছে। ল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের দেশ থেকে অধিক পরিমাণে কাঁচা মাল এবং সস্তা শ্রমিক থাকা সত্ত্বেও আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব বেশি হয়নি, এবং যার কারণে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেভাবে ছিল না, এবং আমাদের দেশে এই সমস্যাগুলোর কারণে পোভার্টি সবসময় ওয়াইড স্প্রেড ছিল, এবং পোভার্টি রিডাকশনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ডিসপ্যারিটি গুলোই পরবর্তীতে 1971 সালের লিবারেশন ওয়ারকে আরো বেশি অপরিহার্য করে তোলে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার প্ল্যানের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা যদি আমরা দেখি 1972 থেকে 75 সালে, এই সময়টাতে বাংলাদেশ সদ্য যুদ্ধ পরবর্তী দেশ। এই যুদ্ধ পরবর্তী দেশে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো ছিল, প্রথমত হচ্ছে যুদ্ধের কারণে আমাদের দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সহ প্রায় সকল ধরনের উৎপাদন প্রতিষ্ঠান ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গিয়েছিল, যেটি আমাদের দেশের ইকোনমিক একটি বড় চ্যালেঞ্জের মধ্যে ছিল। তার আরেকটি হচ্ছে ফুড শর্টেজ। আমাদের দেশের কৃষি উৎপাদনের উপযোগী দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধ পরবর্তী সময়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে আমাদের দেশ খাদ্যের সংকটে ভোগে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দারিদ্র, আমরা দেখেছি আনএমপ্লয়মেন্টের চূড়ান্ত রূপ, যেখানে মানুষের কাজ করার সুযোগ ছিল না। একে তো যুদ্ধের পরিস্থিতি, তার উপর ছিল গত 24 বছরের, বা তার ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা যদি বলি 114 বছরের যে 214 বছরের যে বঞ্চনা, 214 বছরের যে অবহেলা, এই অবহেলার শিকারে আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি যুদ্ধ পরবর্তী সময়ে এসেও। আরেকটি ছিল মুদ্রাস্ফীতি, অর্থাৎ দ্রব্য মূল্য বেড়ে যাওয়া, আমাদের দেশের অভ্যন্তরীণ অসামঞ্জস্যতা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে এই সমস্যাগুলো তখন অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা যদি দেখি যে 5 ইয়ার প্ল্যান আমরা যেটা পেয়েছিলাম, প্রথম 5 ইয়ার প্ল্যানকে সংক্ষেপে আমরা এখানে দেখতে চাচ্ছি, এটাকে বলা হয়েছে শিফট ইন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির
শিফট বলা হয়েছে প্রথম 5 ইয়ার প্ল্যানকে, অর্থাৎ 1973 থেকে 1978 এই 5 বছর মেয়াদী যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি গৃহীত হয় তার নাম ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যই ছিল যেন আমরা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির দিকে শিফট করতে পারি আমাদের ইকোনমিকে। দ্বিতীয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেটা ছিল 1980 থেকে 1985 সালের। এই সময়ের পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা দেখেছি রুরাল ডেভেলপমেন্টকে এমফাসাইজ করা হয়েছিল, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন, এরপর হচ্ছে কৃষি এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই সময়ে এসে আমাদের আনএমপ্লয়মেন্ট যাতে কমানো যায় সেই জন্য কার্যকর ভাবে যাতে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়, সেই জন্য আমরা দেখেছি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1980 সালের শুরুর দিকে। এরপর আমরা পেয়েছি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি ছিল 1985 থেকে 1990 সালে, যেখানে ফোকাস করা হয়েছিল স্ট্রাকচারাল রিফর্মের কথা। আমাদের দেশের পেশাগত বা উৎপাদনের জায়গা থেকে আমাদের দেশের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের জায়গাটিকে ফোকাস করে এটাকে সংস্কার করার জন্য থার্ড 5 ইয়ার প্ল্যানে 1985 সালের পরে এসে চিন্তা ভাবনা করা হয়। এরপর হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ এর আগ পর্যন্ত 1985 সালের আগ পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ সংস্থা, বাংলাদেশের বেশিরভাগ উৎপাদন প্রতিষ্ঠান, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান ছিল স্টেট ওন্ড, অর্থাৎ রাষ্ট্র মালিকানায়। কিন্তু এই রাষ্ট্র মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানগুলো যখন বারংবার আমরা লসের মুখোমুখি হতে দেখেছি, তখন 1985 সালের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসে এটাকে প্রাইভেট ইনভেস্টমেন্টে বা প্রাইভেটাইজেশন রুলের মাধ্যমে এই বাংলাদেশের শিল্পকে একটি ভিন্ন মুখী ভাবধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে করে আমাদের দেশের এই গ্রোথ, আমাদের দেশের এই প্রোডাকশনকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যায়। এরপর আমরা দেখেছি এই সময়ের এই প্ল্যানটিকে, অর্থাৎ 1990 থেকে 2010 সালের এই 20 বছরের যে প্ল্যানগুলো আমরা পেয়েছি, এই প্ল্যানগুলোকে আমরা বলি ডেমোক্রেটিক ইরা এবং লং টার্ম ভিশন। এইবার বাংলাদেশ এসে ডেমোক্রেটিক একটি যুগে প্রবেশ করে এবং সেই সাথে 1990 সাল থেকে শুরু করে যে ডেমোক্রেসির যাত্রা শুরু হয়, সেখান থেকে বাংলাদেশের এই 5 ইয়ার প্ল্যানগুলো একটি সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকে। যার জন্য শুরুতে ছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1990 সালে যেটি নেওয়া হয়। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল পভার্টি রিডাকশন, তার পাশাপাশি ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এর আগেরটাই ছিল এমপ্লয়মেন্ট জেনারেশন, পরবর্তীতে এসে এই এমপ্লয়মেন্টকে আরো বেশি স্কিলড, আরো বেশি উন্নত করার জন্য, আরো বেশি প্রোডাক্টিভ করার জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা ভাবা হয় এবং মার্কেট লিবারালাইজেশন করা হয়। অর্থাৎ আমরা যেটিকে ফরেন ট্রেড বলি বা ইন্টারন্যাশনাল ট্রেড বলি, এই ইন্টারন্যাশনাল ট্রেডে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার জন্য মার্কেট লিবারালাইজ করার যে উদ্যোগ, সেটি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসে নেওয়া হয়। এবং পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা দেখেছি যে সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্ট, অর্থাৎ যে এডুকেশন রয়েছে, হেলথ রয়েছে, এই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে, ইনক্লুসিভ গ্রোথকে আরো বেশি এক্সেলারেট করতে পারি, সেই উদ্যোগ নেওয়া হয়েছিল 1997 থেকে 2002 এর পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যেখানে জেন্ডার ইকুয়ালিটির কথা ভাবা হয় এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আমরা তারপরে এসে পেয়েছি 2010 সাল থেকে পরবর্তী বর্তমান সময় পর্যন্ত এই 15 বছরের এই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোকে বলা হয়েছে রিভাইভাল অফ 5 ইয়ার প্ল্যানস। অর্থাৎ এই জায়গাগুলোতে এসে একটা পুনর্জাগরণ, একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা এখানে দেখতে শুরু করেছি। যে 2010 সালের পর থেকে এই সময়ে এসে আমরা যে পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনা বা পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো আমরা পেয়েছি, তার মধ্যে একটা ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2011 থেকে 2015 সাল পর্যন্ত। এই 5 বছর মেয়াদে যেটি ছিল, তার মূল টার্গেটটি ছিল গ্রোথকে এক্সিলারেট করা, মূল টার্গেট ছিল পভার্টিকে কমানো, মূল টার্গেট ছিল এনার্জি সাপ্লাইকে ইমপ্রুভ করা। তোমরা জানো এই এনার্জি সাপ্লাইকে ইমপ্রুভ করার মাধ্যমে দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো বেশি উন্নতির দিকে যাবে এবং যে জাতিসংঘ কর্তৃক যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ছিল, সেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর টার্গেট ছিল 2015 সাল পর্যন্ত। এই 2015 সালের এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসে জাতির শেষ 5 বছরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সেগুলোকে আরো বেশি এনশিওর করা যায়, সেই জন্য সরকারের পরিকল্পনা ছিল, সরকারের টার্গেট ছিল।
এরপর আমরা দেখেছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অন্যতম টার্গেট ছিল এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কমিয়ে আনার জন্য। সেই সাথে ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো এক্সপান্ড করে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যাতে আরো উন্নতির দিকে যায়, এবং এর সাথে পরবর্তী 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের দেওয়া হয়েছে, সেই গোলকে অ্যাচিভ করার জন্য সেই গোলের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে ইন্টিগ্রেট করে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016 থেকে 2020 সাল মেয়াদি গ্রহণ করা হয়। এরপর আমরা বর্তমানে যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় রয়েছে, অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি 2021 থেকে 2025 সাল মেয়াদে নেওয়া হয়েছিল। এখানেও টার্গেট ছিল যে পোস্ট এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জেস, অর্থাৎ আমরা যে লোয়ার ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে আমরা উত্তরণ করেছি, অর্থাৎ আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এই পরিণত হওয়ার পাশাপাশি আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে সুযোগ সুবিধাগুলো আগে ছিল, সেই সুযোগ সুবিধাগুলো কমে যাওয়ায় যে চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের ইকোনমি হয়েছে, সেই জায়গাতে কিভাবে অ্যাডাপ্ট করা যায়, সেই জায়গাতে কিভাবে আমাদের নতুন সম্ভাবনা তৈরি করা যায়, সেই বিষয়গুলোকে মাথায় রাখার ব্যাপার ছিল। এবং আমরা জানি 2021 সালের থেকে, অর্থাৎ 2020 সাল থেকে শুরু হওয়া কোভিড-19 ভাইরাসের কারণে পুরো পৃথিবীর ইকোনমি যেখানে বিধ্বস্ত অবস্থায় ছিল, সেই জায়গা থেকে কিভাবে রিকভার করা যায় আমাদের ন্যাশনাল ইকোনমিকে, সে তার সাথে প্রাইভেট সেক্টরের গ্রোথকে আরো কিভাবে বাড়ানো যায় এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিভাবে এনশিওর করা যায়, এই বিষয়গুলোকে মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এবারে রয়েছে যে আমরা যদি চিন্তা করি যে পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি খাতে ডেভেলপমেন্ট প্ল্যানিং এর রোলগুলো আসলে কি। সরকারি খাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং রেসপন্সিবিলিটি আমরা জানি। এই জন্য এটাকে বলা হয়েছে প্রথম সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাতে সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এই 5 ইয়ার প্ল্যানকে বা ইকোনমিক যে ডেভেলপমেন্ট প্ল্যানিং গুলো রয়েছে সেই প্ল্যানিং গুলোকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায়, সেই জন্য পাবলিক রোল হচ্ছে বা পাবলিক সেক্টরের একটি অন্যতম রোল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কারণ ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যেটি বুঝি শিল্প কারখানা, আমরা যেটি বুঝি যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই জায়গাগুলোকে আরো বেশি সহজ করা এবং এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস রয়েছে সেই ইন্টারন্যাশনাল ট্রেডে নিজেদের অবস্থানকে কিভাবে শক্তিশালী করা যায়, এই জায়গাগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের। এই সরকারি জায়গা থেকে যে জায়গা ভূমিকা রাখতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্ট, অর্থাৎ সামাজিক ভাবে বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো থেকে যে ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্টকে কিভাবে ইনকর্পোরেট করে আমাদের দেশের ডেভেলপমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটি হচ্ছে পাবলিক সেক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা রেসপন্সিবিলিটির জায়গা। এরপর হচ্ছে রেগুলেশন এন্ড পলিসি ফ্রেমওয়ার্ক, সরকারের এই ল এন্ড এনফোর্সমেন্টের যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়টিকে কিভাবে সরকার নিশ্চিত করবে, অর্থাৎ রেগুলেশনের ব্যাপারটিকে কিভাবে সরকার এগিয়ে নিয়ে যাবে এবং পলিসি ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কিভাবে তার রেগুলেশনকে সরকার কাজে লাগাবে, সেই বিষয়টি হচ্ছে পাবলিক সেক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটির জায়গা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জায়গা। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ এন্ড এসওইস। এসওই বলতে বোঝানো হচ্ছে স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে উদ্যোগগুলো রয়েছে, রাষ্ট্র যেসব উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগগুলোর জন্য যে স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিগুলো কিভাবে রান করবে, কিভাবে গ্রোথের দিকে যাবে, কিভাবে ডেভেলপমেন্ট এনশিওর করবে, সেই বিষয়টিতেও সব পাবলিক সেক্টরের একটি অন্যতম রোল রয়েছে। এরপর রয়েছে লং টার্ম ভিশন এন্ড প্ল্যানিং, সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কতগুলো উদাহরণ আমরা গত সরকারের আমলে দেখেছি। 2021 সালের টার্গেটে, 2041 সালের টার্গেটে, এরকম বিভিন্ন টার্গেটে সরকার যে লং টার্ম ভিশন গুলো ছিল সেই ভিশন গুলো বা প্ল্যানিং ভিশন গুলোকে চিন্তা করে সরকার ডেভেলপমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে যে রোল গুলো, যে কন্ট্রিবিউশন গুলো করতে পারে সেগুলো হচ্ছে সরকারকে দায়িত্ব নিতে হয়। এরপর হচ্ছে প্রাইভেট সেক্টরের অর্থাৎ পাবলিক সেক্টরের যে লিমিটেশন গুলো রয়েছে, সরকার যদি এই দায়িত্বগুলো নিতে চায় তাহলে সরকারের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সি, অর্থাৎ আমলাতন্ত্রের যে অদক্ষতা রয়েছে, আমলাতন্ত্রের যে পশ্চাৎপদতা রয়েছে,
এর কারণে আমাদের দেশের পাবলিক সেক্টর বিভিন্ন কারণে বিভিন্ন লিমিটেশনস এর মুখোমুখি হয়, আমরা দেখেছি। এরপর হচ্ছে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স এন্ড করাপশন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্নীতি, এটি হচ্ছে এই ডেভেলপমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ লিমিটেশন। এই জায়গাতে আমাদের দেশের এই কালচার থাকার কারণে, পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সবখানে থাকার কারণে এবং করাপশনের আশ্রয় থাকার কারণে আমরা পাবলিক সেক্টর থেকে যে ডেভেলপমেন্ট প্ল্যানিং হতে দেখি, সেই প্ল্যানিং খুব ইফেক্টিভলি কার্যকর করা যায় না, বা খুব ইফেক্টিভলি এটাকে বাস্তবায়ন করা না যাওয়ার কারণ হচ্ছে এই লিমিটেশনটি। এরপর হচ্ছে লস মেকিং এসওইস, অর্থাৎ সরকার মালিকানা বা রাষ্ট্র মালিকানাধীন যে উদ্যোগগুলো রয়েছে, সেই উদ্যোগগুলো একের পর এক লস হতে দেখি আমরা, বা আমরা এদের মুনাফা নিম্নমুখী হতে দেখি। এটি হচ্ছে সরকারের জন্য আরেকটি লিমিটেশন। এবং হচ্ছে টেকনোলজির সাথে আমাদের অ্যাডাপ্টেশন যেই গতিতে হওয়ার কথা ছিল, সেই গতিতে আমরা হতে পারিনি। এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের দেশের ইকোনমিক গ্রোথের জন্য আরেকটি লিমিটেশনস, বা আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের জন্য আরেকটি ড্রব্যাকস। এবার আমরা দেখতে পাচ্ছি রোল অফ প্রাইভেট সেক্টর ইন ডেভেলপমেন্ট প্ল্যানিং, অর্থাৎ প্রাইভেট সেক্টরে কি ভূমিকা রাখতে পারে ডেভেলপমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে। একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রয়েছে, আমরা শিল্প উন্নয়নের কথা বলছি, এই শিল্প উন্নয়নের জায়গাতে প্রাইভেট সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। এরপর রয়েছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা যেটিকে বলি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংস্থা যে ইনভেস্ট করে থাকে আমাদের দেশে, সেই ইনভেস্ট আমাদের দেশে নিয়ে আসাটা আমাদের প্রাইভেট সেক্টরের আরেকটি কন্ট্রিবিউশনের বড় জায়গা। এরপর হচ্ছে ইনোভেশন এন্ড কম্পিটিটিভনেস, আমাদের দেশের প্রাইভেট সেক্টর যথেষ্ট কম্পিটিটিভলি তাদের মার্কেট অপারেট করে, আর এই অপারেট করতে গিয়ে এই প্রাইভেট সেক্টরের বিভিন্ন জায়গা থেকে ইনোভেশনের কথা ভাবতে হয়। এই বিষয়টি হচ্ছে আমাদের দেশের প্রেক্ষিতে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশনের আরেকটি জায়গা। এরপর হচ্ছে এসএমই এবং রুরাল ডেভেলপমেন্ট, আমরা দেখেছি গ্রাম এবং শহরের পার্থক্য কমিয়ে আনার জন্য, গ্রাম এবং শহরের যে উন্নয়নের দূরত্ব সেটিকে কমিয়ে আনার জন্য রুরাল ডেভেলপমেন্টের কথা বিভিন্ন 5 ইয়ার প্ল্যানিং এ আমরা দেখেছি বলা হয়েছে। এবং সেই সাথে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ এসএমইর যে উদ্যোগগুলো রয়েছে, সেই উদ্যোগগুলোকে আরো কিভাবে এনকারেজ করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি হচ্ছে প্রাইভেট সেক্টরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অবদান রাখার জায়গা। এরপর হচ্ছে সার্ভিস সেক্টর এক্সপানশন, আমরা দেখেছি আমাদের এই সার্ভিস সেক্টর শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় আমরা এক্সপান্ড হতে দেখেছি। এই জায়গাটি হচ্ছে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউট করার আরেকটি সুযোগ। এই প্রাইভেট সেক্টরের যে লিমিটেশন গুলো রয়েছে, একটা লিমিটেশন হচ্ছে ওভার কনসেন্ট্রেশন ইন গার্মেন্টস লিডিং টু ভলান্টারিলি। আমরা দেখেছি যে আমাদের দেশের এই রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টর নির্ভর যে রপ্তানি বাণিজ্য, এই রপ্তানি বাণিজ্যের দিকে যখন আমরা কনসেন্ট্রেট করি, তখন আমাদের এই গার্মেন্টস এর দিকে কনসেন্ট্রেশনটা বেশি করতে হয়, যেটি হচ্ছে আমাদের একটি লিমিটেশন। আর এই কনসেন্ট্রেশন বেশি করতে গিয়ে আমরা অন্যান্য যে শিল্প খাতগুলো রয়েছে, সেই খাতগুলোর দিকে পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব আমরা দিতে পারছি না। এরপর তোমরা দেখতে পাচ্ছ উইক কমপ্লায়েন্স উইথ লেবার এন্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস, এই জায়গাতে যে শ্রম এবং পরিবেশগত স্ট্যান্ডার্ড রয়েছে, যে মানদণ্ড রয়েছে, এই মান ঠিক রাখার জন্য আমাদের যে সম্মতি দরকার, আমাদের যে অগ্রগতি দরকার, সেই অগ্রগতিতে আমাদের দুর্বলতা রয়েছে। এরপর হচ্ছে ডিপেন্ডেন্স অন গভর্নমেন্ট ইনসেনটিভস, আমরা সরকারি প্রণোদনার জন্য, সরকারি সহযোগিতার জন্য ট্যাক্স হলিডে বা সাবসিডি, যে ধরনের সহযোগিতাগুলো সরকার করে থাকে, সেই সহযোগিতার জন্য আমাদের নির্ভরশীলতাটা বেশি আমরা দিয়ে থাকি। আরেকটি হচ্ছে লিমিটেড ইনভেস্টমেন্ট ইন লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার ডিউ টু হাই কস্ট এন্ড রিস্ক। আমরা দেখেছি আমাদের দেশের এই উৎপাদন জায়গাগুলো অনেক সময় হাইলি কস্ট হয়ে যায় এবং রিস্কি হয়ে যায় ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আর এই কারণে আমাদের দেশের লং টার্ম ইনফ্রাস্ট্রাকচারের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের জন্য সরকারের লিমিটেশন তৈরি হয়, যেটি হচ্ছে প্রাইভেট সেক্টরের আরেকটি দুর্বলতা। আরেকটি বিষয় হচ্ছে যেটিকে আমরা কম্বাইন্ড বা যৌথ পার্টনারশিপ বলি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটিকে সংক্ষেপে পিপিপি বলা হয়। এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের জায়গা থেকে রিকগনাইজিং দ্যাট নেইদার সেক্টর অ্যালোন ক্যান মিট দ্য ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস, যখন কোনো উন্নয়ন চ্যালেঞ্জকে
সরকার বা প্রাইভেট সেক্টর একা মিট করতে না পারে, তখন এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপির মাধ্যমে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, হেলথ এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হতে দেখেছি। বিশেষ করে এই পিপিপির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট পাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ বেসরকারি যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে এই প্ল্যান্ট গুলোকে কিভাবে ইফেক্টিভলি অপারেট করানো যায়, সেই জন্য পিপিপি সরকারের একটি অন্যতম উদ্যোগ বা এটা একটা সরকারের একটি বলা যায় অন্যতম হাতিয়ার। এরপর হচ্ছে বাংলাদেশের পিপিপি বেসড ইকোনমিক জোনস এন্ড আইটি পার্কস, বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে এবং যে তথ্য প্রযুক্তির উৎপাদনের যে জায়গাগুলো রয়েছে, আইটি পার্কস রয়েছে, এই জায়গাগুলোকেও আমরা দেখেছি পিপিপির মাধ্যমে এখানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যাতে সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্ল্যানকে আরো বেশি ইফেক্টিভলি অপারেট করানো যায়। এরপর হচ্ছে জয়েন্ট ইনভেস্টমেন্ট ইন ট্রান্সপোর্ট প্রজেক্টস, এখানে বোঝানো হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্টকে জয়েন্টলি কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং ট্রান্সপোর্ট প্রজেক্টের ক্ষেত্রে এই জয়েন্ট ইনভেস্টমেন্ট গুলো সরকারের অন্যতম পিপিপির আরেকটি জায়গা। এবার রয়েছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের যে পার্থক্যের কথা বলা হচ্ছে, যে পাবলিক সেক্টরকে আমরা দেখি কোন জায়গাগুলোতে ফোকাস করে। প্রথমে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার, সরকারের এটি দায়িত্বের মধ্যে পড়ে, পুরো দায়িত্বটি মূলত সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, সেই সাথে রেগুলেশন বা ল এনফোর্সমেন্টের যে সুযোগটি সেটি সরকারের রয়েছে, এটি হচ্ছে সরকারের আরেকটি ফোকাস। এবং সরকারকে ফোকাস করতে হয় সোশ্যাল ওয়েলফেয়ারের কথা, অর্থাৎ সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ যাতে সরকারের এই ডেভেলপমেন্ট প্ল্যানিং এর মধ্যে ইনক্লুডেড হতে পারে, সেই জন্য সরকারকে ফোকাস করতে হয়। এবং স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ, এই জায়গাগুলোতে সরকারের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে সরকার মনোযোগ বাড়ালে বা কনসেন্ট্রেট বেশি করলে সরকার তার ফোকাসকে ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট প্ল্যানিং এর দিকে নিয়ে যেতে পারবে, সেটি হচ্ছে সরকারের জন্য আরেকটি ফোকাস করার জায়গা। আর প্রাইভেট সেক্টর ফোকাস করে মূলত ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য এই ম্যানুফ্যাকচারিং গুডস প্রোডাকশনে বেশি ফোকাস করবে। এবং আমরা দেখব যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক্সপোর্ট বৃদ্ধির জন্য তাদের উদ্যোগগুলোকে এগিয়ে নিবে এবং সার্ভিস সেক্টরকে তারা কিভাবে এগিয়ে নিতে পারে সেই বিষয়টিতেও প্রাইভেট সেক্টরের ফোকাস রয়েছে। এবং রয়েছে ইনোভেশন, অর্থাৎ মার্কেট কম্পিটিশনকে মিট আপ করার জন্য প্রাইভেট সেক্টরের আরেকটি কনসেন্ট্রেশনের বা ফোকাস করার জায়গা হচ্ছে ইনোভেশন। সরকারের কতগুলো স্ট্রেংথ বা শক্তিশালী দিক রয়েছে। একটি হচ্ছে পলিসি মেকিং পাওয়ার, সরকার চাইলে আইন করে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং লার্জ স্কেল প্রজেক্ট নিতে পারে। সরকার চাইলে সরকারের যে পরিমাণ জায়গা রয়েছে, যে পরিমাণ জনশক্তি রয়েছে, সেই পরিমাণ জনশক্তি অবকাঠামোর মাধ্যমে সরকার এই লার্জ স্কেলের প্রজেক্টগুলো বাস্তবায়ন করার সুযোগ পায়, সাহস পায়। এটি হচ্ছে সরকারের জন্য আরেকটি শক্তিশালী দিক। এরপর হচ্ছে সোশ্যাল ইকুইটির কথাটি সরকারকে ভেবে কাজ করতে হয়, এটি হচ্ছে সরকারের জন্য আরেকটি স্ট্রেংথ। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে স্ট্রেংথের জায়গাও রয়েছে, যেমন রয়েছে এফিসিয়েন্সি। প্রাইভেট সেক্টর মার্কেট কম্পিটিশনে নিজেদের ইনোভেশনকে আরো বেশি এনকারেজ করার জন্য তাদের এফিসিয়েন্সিকে তারা আরো বাড়িয়ে নিতে পারে। এরপর রয়েছে গ্লোবাল কম্পিটিটিভনেস এবং ফ্লেক্সিবিলিটি, এই জায়গাগুলো প্রাইভেট সেক্টরে সম্ভব হয় এবং প্রাইভেট সেক্টর সহজেই তাদের প্ল্যানিং এর ক্ষেত্রে একটা ফ্লেক্সিবল হতে পারে, পরিবর্তন আনতে পারে। এর মাধ্যমে গ্লোবাল কম্পিটিটিভনেস এর জায়গাতে এই প্রাইভেট সেক্টর আরো বেশি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। আবার কিছু দুর্বলতাও রয়েছে, যেমন পাবলিক সেক্টরে আমরা দেখেছি আমলাতন্ত্র, অদক্ষতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ। এই বিষয়গুলোকে আমরা বলছি যে সরকারি খাতে, আমরা সরকারি সেক্টরে বা রাষ্ট্রীয় সেক্টরগুলোতে এই দুর্বলতাগুলো আমরা পাই। এবং প্রাইভেট সেক্টরেও কিছু দুর্বলতা রয়েছে, যেমন ওভার রিলায়েন্স অন ফিউ সেক্টরস। প্রাইভেট সেক্টর যখন কাজ করে তখন অল্প কিছু সংখ্যক খাত নিয়ে শুধুমাত্র কাজ করে, তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা চিন্তা করে, তাদের সোশ্যাল ইকুইটির কথা চিন্তা না করার কারণে বিশেষভাবে যে খাতগুলো লাভজনক সেই খাতগুলোর দিকে প্রাইভেট সেক্টরের কনসেন্ট্রেশন বেশি চলে যায়। এটি হচ্ছে উইকনেস। আরেকটি উইকনেস হচ্ছে উইক কমপ্লায়েন্স। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন টু জিডিপি। জিডিপির ক্ষেত্রে আমরা দেখেছি যে 1970 সালের দিকে পাবলিক সেক্টরের একটি পাবলিক সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল 1970-এর দশকে, অর্থাৎ 1980 সালের আগ পর্যন্ত, বা আমরা বলতে পারি 1985 সালের আগ পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক সেক্টরের
সেক্টরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকার কারণে বা বেশিরভাগ উৎপাদন প্রতিষ্ঠান পাবলিক সেক্টরের অধীনে থাকার কারণে এই জায়গাতে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, জিডিপিতে কন্ট্রিবিউশন বেশি ছিল পাবলিক সেক্টরে। কিন্তু আমরা পরবর্তীতে এসে দেখেছি 1985 সালের পর থেকে প্রাইভেটাইজেশনের মাধ্যমে, বেসরকারীকরণ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে, এসএমইর কনসেন্ট্রেশন বাড়ানোর মাধ্যমে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কারেন্টলি ডমিনেন্ট কন্ট্রিবিউটর হয়ে উঠেছে এই প্রাইভেট সেক্টর। অর্থাৎ জিডিপিতে আমরা যদি প্রাইভেট পাবলিক সেক্টরের কন্ট্রিবিউশন দেখি তাহলে বর্তমানে আমরা প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশনকেই বেশি হিসেবে পাই। এরপর রয়েছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা পাবলিক সেক্টরে দেখি সিভিল সার্ভিস একটা গুরুত্বপূর্ণ এমপ্লয়মেন্টের জায়গা, যেখানে সিভিল সার্ভিসের জায়গাতে অর্থাৎ বিসিএস দিয়ে আমাদের এমপ্লয়মেন্টে যে পরিমাণ জনশক্তি আসার জন্য আগ্রহী থাকে, চেষ্টা করে, এই জায়গাটি হচ্ছে সরকারের অন্যতম একটি এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গা। এরপর হচ্ছে স্টেট ওন্ড যে এন্টারপ্রাইজ গুলো রয়েছে, এই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ রয়েছে এবং পাবলিক সার্ভিসের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের এই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সুযোগ থাকে। আর আমরা দেখেছি প্রাইভেট সেক্টরের মেইন জেনারেটর অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড সার্ভিস এমপ্লয়মেন্ট, সার্ভিস এবং ইন্ডাস্ট্রি, শিল্প এবং সেবা, এই দুটি খাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সুযোগ প্রাইভেট সেক্টরে রয়েছে। এবার আমরা পৃথকভাবে 8টি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি 1973 সালে 73 থেকে 1978 সাল পর্যন্ত, এখানে বলা আছে 73 থেকে 1978 সাল পর্যন্ত, এই টাইম পিরিয়ডকে কভার করে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি গৃহীত হয় 1973 সালের 3 নভেম্বরে। এরপর আমরা পেয়েছি এটির টার্গেট ছিল মূলত ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট, একই সাথে অর্থনৈতিক এবং সামাজিক ডেভেলপমেন্ট, এবং ছিল নিউলি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এটি ছিল নতুন স্বাধীন হওয়া বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই পরিকল্পনার যে টার্গেট গুলো ছিল লক্ষ্য করো, এখানে রয়েছে ইকোনমিক গ্রোথ, আরো গুরুত্বপূর্ণ ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের দেশের শুরুতে আমরা এগ্রিকালচারাল বেসড আমাদের এমপ্লয়মেন্ট ছিল, এগ্রিকালচারাল বেসড আমাদের প্রোডাকশন ছিল, যার কারণে এই এগ্রিকালচারাল ডেভেলপমেন্টকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্যতম টার্গেট হিসেবে, অবজেক্ট হিসেবে রাখা হয়। এরপর একই সাথে আরেকটি টার্গেট ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে বাড়ানো যায়। আমরা জানবো যে 1973 সালে বাংলাদেশে মোট কারখানার সংখ্যা ছিল মাত্র 313টি, যেটি বর্তমানে বৃদ্ধি পেয়ে 2,42,818টিতে হয়েছে। অর্থাৎ আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা এই যে বৃদ্ধি পাওয়ার শুরুটা হয়েছিল ফার্স্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা 1973 সালে যেটি গৃহীত হয়েছে। এরপর রয়েছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এই জায়গাতে আমাদের দেশের সরকারের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, সেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটিও অন্যতম অবজেক্টিভ ছিল যে যাতে আমাদের হিউম্যান রিসোর্স কে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারি। সেই সাথে পভার্টি এলিভিয়েশন একটি অন্যতম মনোযোগের জায়গা ছিল, চ্যালেঞ্জ ছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল, এবং ছিল রিজিওনাল ব্যালেন্স, একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চলের ইকোনমিক যে গ্রোথ, ইকোনমিক যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের যেন রিজিওনাল কোনো ডিফারেন্স না থাকে সেই জন্য টার্গেট ছিল। আমরা কি অর্জন করতে পেরেছিলাম সেই জায়গাতে, এখানে আমরা আমাদের ইকোনমিক গ্রোথ ছিল, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন বৃদ্ধি পেয়েছিল, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যেতে দেখেছিলাম। এরপর আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে দেখেছি। 1973 সাল থেকে শুরু করে 1978 সাল পর্যন্ত এই সময়ে আমাদের দেশের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট যেগুলো ভেঙে দেওয়া হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে, সেই জায়গাগুলোতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে দেখেছি। এবং আমরা দেখেছি 1973 থেকে 78 এই সময়ের মধ্যে আমাদের দেশের এডুকেশনের জন্য, আমাদের দেশের হেলথ কেয়ারের জন্য যে নীতিগুলো গৃহীত হয় সেই নীতিগুলোর টার্গেট ছিল, অর্জন ছিল এই 5 ইয়ার প্ল্যানে যেটি দেখানো হয়েছে। এবং ছিল অন্যতম পভার্টি রিডাকশন, যে দারিদ্র দিয়ে আমাদের দেশ যাত্রা শুরু করে, সেই দারিদ্র থেকে আমরা আস্তে আস্তে বের হওয়া শুরু করি। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কিছু চ্যালেঞ্জ ছিল, যেমন আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট ছিল, আমাদের অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ কম ছিল, যার কারণে আমাদের বেশিরভাগ নির্ভর করতে হয়েছে ফরেন এইডের প্রতি, ফরেন বরোয়িং এর প্রতি। আমাদের যে নির্ভরতা ছিল সেই নির্ভরতা ছিল মূলত স্কার্স রিসোর্সের কারণে বা রিসোর্স কনস্ট্রেন্টের কারণে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি অন্যতম একটা জায়গা ছিল, যে 1973 সাল থেকে শুরু করে 1978 পর্যন্ত এই সময়ে আমরা দেখেছি বড় ধরনের পরিবর্তন। 1975 সালে সরকারকে পরিবর্তন করতে হয়েছে, তার পরবর্তীতে এসে 1976 সালে আবার একটি বড় ধরনের পরিবর্তন
হয়েছে। এই যে বারবার পলিটিক্যাল ইনস্টেবিলিটির মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে, সেই জন্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটি অন্যতম চ্যালেঞ্জ ছিল। সেই সাথে ইনইকুয়ালিটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর, আমরা দেখেছি আরবান পপুলেশন এবং রুরাল পপুলেশনের মধ্যে নানানভাবে আমরা ইনইকুয়ালিটি হতে দেখেছি। এরপর ছিল এনভায়রনমেন্টাল কনসার্ন, এই জায়গাতে পরিবেশগত যে উদ্বেগগুলো ছিল সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়েছে। এবং আমরা দেখেছি এই আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতান্ত্রিক যে বাধা ছিল সেই বাধার বিষয়টিও প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি চ্যালেঞ্জ। এবং ছিল এক্সটার্নাল শকস, অর্থাৎ বহিরাগত যে চাপ ছিল, বাহ্যিক যে প্রেসার ছিল, সেই প্রেসারের মধ্য দিয়ে এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেটি ঘোষিত হয়েছিল 1980 সালে, যে 1978 সাল পর্যন্ত আমরা দেখেছি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। 1979 সালের পরে এসে 1980 সালে আমরা দেখেছি 80 থেকে 85 সাল পর্যন্ত এই সময়কে কভার করার জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। যেই পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেট ছিল জিডিপি গ্রোথ যেন 7.2% এনশিওর করা যায় প্রতি বছর, যেন জিডিপির গ্রোথ এর আগের বছরগুলোতে যে জিডিপি গ্রোথ রেট ছিল 5.2%, সেটাকে যেন 7.2% নেওয়া যায়, সেই টার্গেটে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি টার্গেট ছিল যে ফরেন এইড রিকোয়ারমেন্ট যেটা ছিল 13,880 crore, with constitutes of 54% of total planned outlay, অর্থাৎ সমগ্র অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে যেটি 54% ছিল ফরেন এইড রিকোয়ারমেন্টের উপরে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এটি হচ্ছে অন্যতম একটি পয়েন্ট আউট করার জায়গা বা নোট করার জায়গা যে আমরা কতটা বিদেশি সাহায্য নির্ভরতার মধ্যে ছিলাম। এরপর আমরা দেখেছি পভার্টি অন্যতম একটি চ্যালেঞ্জ ছিল এবং ইকোনমিক এমপ্লয়মেন্ট জেনারেশন কথা মাথায় রেখে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এই জায়গাতে আমাদের যে ডেভেলপমেন্ট গুলো ছিল আমরা দেখেছি যে 5.2% থেকে 5.5% জিডিপি গ্রোথ অর্জন করা সম্ভব হয়েছিল। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের যে ইরিগেশন একটি চ্যালেঞ্জ ছিল, তোমরা জানো বাংলাদেশের যে উত্তরাঞ্চল পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে আমরা দেখেছি এগ্রিকালচারাল প্রোডাকশন কমে যাওয়ার কারণে বা যে খরা প্রবণ এলাকা হওয়ার কারণে এই জায়গাগুলোতে ইরিগেশনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারায় এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি কমে যাওয়া, এটি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেকটি চ্যালেঞ্জ যেটি উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এরপর আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রোডস এন্ড হাইওয়ের জায়গাতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইমপ্রুভ হয়েছে। এই জায়গাগুলো ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম জায়গা। সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাতে ম্যানুফ্যাকচারিং ইউনিটসকে আমরা বৃদ্ধি পেতে দেখেছি। এরপর আমরা দেখেছি যে সোশ্যাল সার্ভিসের এই জায়গাতে এডুকেশন এবং হেলথ কেয়ার ফেসিলিটিসকে আরো এক্সপান্ড করা হয়েছে। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি বলা হয়েছে 1985 সালে গৃহীত হয়েছিল, টার্গেট ছিল 1985 থেকে 1990, এই 5 বছর মেয়াদী পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেট ছিল যাতে আমাদের টোটাল প্ল্যান $12 বিলিয়ন হয়, যেটি এর আগেও ছিল মাত্র $8 বিলিয়ন, এটিকে যেন এনশিওর করা যায় সেই জন্য এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এখানেও আগেরগুলোর মতোই দারিদ্র বিমোচন, এমপ্লয়মেন্ট জেনারেশন এই টার্গেটগুলো তো অবশ্যই ছিল। এরপর হচ্ছে আমরা দেখেছি লার্জ নাম্বার অফ প্রজেক্টস হ্যাভ স্পিল্ড ওভার দ্য সেকেন্ড 5-year plan mostly due to failure in their timely implementation। আমরা দেখেছি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল সেই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোর বিভিন্ন কারণে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতাগুলোকে মাথায় রেখে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। আমরা অ্যাচিভমেন্টের জায়গাতে দেখেছি জিডিপি গ্রোথ 5.5% ধরে রাখা সম্ভব হয়েছিল, পভার্টি রিডাকশন কমিয়ে এটাকে 20% নিয়ে আসা সম্ভব হয়েছিল, যেটি শুরু হয়েছিল 40% বা তার চেয়েও বেশি জায়গা থেকে। কমতে কমতে আমরা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অ্যাচিভমেন্টের জায়গাতে এসে 20% করতে পেরেছি এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গাতে রোডস এন্ড কমিউনিকেশনের সেক্টরকে আরো বেশি উন্নত হতে দেখেছি, আমরা সোশ্যাল সার্ভিস আরো বেশি এক্সপ্যান্ড হতে দেখেছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাত আরো বেশি উন্নত হয়েছে, হেলথ এবং এডুকেশন সেক্টরে আমরা উন্নত হতে দেখেছি। বিশেষ করে এগ্রিকালচারাল সেক্টরে আমরা এগ্রিকালচারাল প্রোডাকশনকে আমরা ইনক্রিজড হতে দেখেছি, আমরা ফুড সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্টের কথা
সরকার যেন সাহস করে ভাবতে পারে সেই জায়গাটি আমরা পেয়েছি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা, যেটি গৃহীত হয়েছিল 1990 সালে। আর এই 1990 সালের থেকে 1995 সাল পর্যন্ত এই 5 বছর মেয়াদী চতুর্থ যে পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটার টার্গেট ছিল যে 68,900 কোটি যে আউটলে, যে পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেট, এই টার্গেট ছিল বৃদ্ধি পেয়ে যেটি 68,900 ক্রোড়ে উঠেছিল, যেটিকে আমরা আগের পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখেছিলাম 12 বিলিয়নে। এরপর আমরা এখানে এসে পেয়েছি 68,900 কোটিতে, যেটি পাবলিক সেক্টরের ছিল 56% এবং প্রাইভেট সেক্টরে ছিল 44%। এমপ্লয়মেন্ট জেনারেশন অন্যতম একটি অবজেক্ট ছিল এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। অ্যাচিভমেন্টের জায়গাতে আমরা দেখেছি জিডিপি গ্রোথ 4.15% এসেছে, অর্থাৎ আমরা এই জায়গাতে এসে জিডিপি গ্রোথ কমে যেতে দেখেছি। এবং আমরা দেখেছি এগ্রিকালচারাল সেক্টরে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস এগ্রিকালচারাল সেক্টরে হয়েছে। এই জায়গাতে আমাদের যে শস্য উৎপাদন, আমাদের শস্য উৎপাদনের পাশাপাশি আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ভেজিটেবলস, ফ্রুটস, এই জায়গাগুলোতে এগ্রিকালচারকে আমরা বেশি এক্সপান্ড হতে দেখেছি। আমরা পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাতে ম্যানুফ্যাকচারিং গুড কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড গুডে চলে যায় এবং রেডিমেড গার্মেন্টস কিভাবে এই জায়গাতে এসে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করা শুরু করে। এটি ছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যানের একটি অন্যতম অংশ। এবং এর সাথে সোশ্যাল সার্ভিস, পভার্টি রিডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই জায়গাগুলোকে এনশিওর করার জন্য সরকারের শিক্ষা এবং স্বাস্থ্য খাত আরো বেশি উন্নত এবং গুরুত্বের জায়গাতে নেওয়া হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি টার্গেট ছিল 1997 থেকে 2002 সাল পর্যন্ত, এই সময়ে আমরা দেখেছি যে জিডিপি গ্রোথকে যেন নিয়ে যাওয়া যায় 7%-এ, যেটি আগে 6% পর্যন্ত সর্বোচ্চ ছিল, এবং এটির টার্মিনাল ইয়ার পর্যন্ত যেটি 8.3% ছিল, যে সেই জায়গা থেকে কিভাবে এটিকে 7.7%-এ কনসিস্টেন্ট রাখা যায়, সেই জন্য এমপ্লয়মেন্ট ফেসিলিটিকে কিভাবে বাড়ানো যায়, পভার্টি রিডাকশন কিভাবে কমিয়ে আনা যায়, হেলথ এবং এডুকেশন সেক্টরকে কিভাবে ইমপ্রোভাইজ করা যায়, সেই জন্য পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এই জায়গাতে আমরা যে উন্নতিগুলো দেখেছি, আমরা ইকোনমিক গ্রোথ দেখেছি 5.5%-এর কাছাকাছি রাখা সম্ভব হয়েছিল, এবং দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছিল। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে এডুকেশন, হেলথ সেক্টর, এই জায়গাগুলোতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা ভাবা হয়েছিল, যেখানে পাওয়ার জেনারেশনের কথা, যেখানে ইনফ্রাস্ট্রাকচারে বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করার কথা আমরা পেয়েছি। এরপর আমরা পেয়েছি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আরো বেশি উন্নতির দিকে চলে গিয়েছে, ফুড সিকিউরিটি এনশিওর করার কথা সরকার ভাবতে শুরু করেছে, এবং প্রাইভেট সেক্টরকে কিভাবে পাবলিক সেক্টরের সাথে একীভূত করে আরো আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যায়, সেই বিষয়গুলো ছিল পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন অর্জন। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি কভার করেছিল 2011 থেকে 2015, এই 5 বছর মেয়াদী এই সময়টিতে আমরা দেখেছি সরকারের টার্গেট ছিল গ্রোথকে বাড়ানো, সরকারের আরেকটি টার্গেট ছিল পভার্টি রিডাকশন কিভাবে আরো এনশিওর করা যায়, সেই সাথে এই জায়গাতে সরকারের ভিশন 2021 বাস্তবায়নের জন্য, অর্থাৎ 2021 সালের যে ভিশন সরকার নিয়েছিল, সেই জায়গার অংশ হিসেবে এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এবং আমরা দেখেছি যে এই জায়গাতে সরকার যেন কনস্ট্যান্ট প্রাইসে বাংলাদেশের এই টোটাল পঞ্চবার্ষিক পরিকল্পনার আউটলে 13.5 ট্রিলিয়নে নিয়ে যেতে পারে, এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট যেন 3.1 ট্রিলিয়নে, অর্থাৎ 22.8% প্ল্যান ইনভেস্টমেন্টে সরকার যেতে পারে, সেই জন্য সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সিদ্ধান্ত হয়। এবং অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখেছি সরকার ইকোনমিক গ্রোথ 6.3% নিতে সক্ষম হয়েছিল, এবং আমরা দেখেছি সেক্টরাল গ্রোথ নিশ্চিত করা সম্ভব হয়েছিল, যে আগের চাইতে সেক্টরাল গ্রোথগুলোতে, অর্থাৎ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরের যে সেক্টরাল গ্রোথগুলো ছিল, সেই পারফরমেন্স রিচড 8%, যেটা 8%-এ নেওয়া সম্ভব হয়েছিল। লেবার প্রোডাক্টিভিটি যেটা বেড়ে গিয়েছিল 3.5%-এ আগের বছরের তুলনায়, যেটি বৃদ্ধি পেয়ে 3.6% পার ইয়ারে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচারকে এটাকে নিয়ে যাওয়া যায়।
এবং অর্জনের আরেকটি জায়গা ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, কিভাবে হেলথ কেয়ার এবং এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রেস সরকার এনশিওর করতে পারে এবং কন্টিনিউয়াস রাখতে পারে। সেই সাথে এক্সপোর্ট গ্রোথকে সরকার কিভাবে পার্টিকুলারলি এটাকে রেডিমেড গার্মেন্ট সেক্টরকে এবং অন্যান্য যে এমার্জিং এক্সপোর্টিং সেক্টর গুলো ছিল সেই সেক্টর গুলোকে সরকার কিভাবে নিয়ে যেতে পারে, সেটি ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি গৃহীত হয়েছিল, আমরা দেখেছি 2016 থেকে 2020 সাল পর্যন্ত এই সময়ে এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের গ্রোথ এবং এম্পাওয়ারিং সিটিজেন, এইবার কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন নয়, এইবার ছিল সরকারের টার্গেট যে এই সিটিজেনকে কিভাবে এম্পাওয়ার করা যায়, কিভাবে আমাদের দেশের জনগণকে ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করার জন্য কিভাবে প্রস্তুত করা যায়, সেই জন্য এম্পাওয়ারের কথা ভাবা হয়েছিল। এবং আমরা দেখেছি যে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট ফর 20 মিলিয়ন পিপল, অর্থাৎ 20 মিলিয়ন পিপল, বা আমরা বলতে পারি যে 2 কোটি মানুষকে কিভাবে এমপ্লয়মেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই টার্গেটটি ছিল সরকারের 5th ইয়ার প্ল্যানের একটি অংশ। এবং আমরা দেখেছি যে ব্রেকআউট অফ sphere of 6% growth raise average growth rate 7.4%, এই জায়গাগুলোতে সরকার এনশিওর করার জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এবং অর্জন হিসেবে আমরা দেখেছি সরকারের জিডিপি গ্রোথ 6.2% রাখতে সক্ষম হয়েছিল। এবং আমরা দেখেছি যে পভার্টি রিডাকশনের জায়গাতে যেটি 2025 সালে 24.8% ছিল, এই 24.8% থেকে 20.5%, অর্থাৎ কমে এটা 24 থেকে 20% চলে এসেছিল। এবং এক্সট্রিম পভার্টি রেট যেটা ছিল প্রায় 13%, সেখান থেকে এটা হয়ে যায় 10.5%। 2019 সাল নাগাদ এসে আমরা এটাকে কমে যেতে দেখেছি। অর্থাৎ পভার্টি রিডাকশনে সরকার একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই জায়গাতে, এমপ্লয়মেন্ট জেনারেশনের মাধ্যমে এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে। এরপর হচ্ছে এক্সপানশনের মাইক্রো ক্রেডিট, এই জায়গাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেটি আগের বছরে 634 বিলিয়ন টাকা থেকে যেটি বৃদ্ধি পেয়ে হয়েছে 1335 বিলিয়ন টাকায়। অর্থাৎ মাইক্রো ক্রেডিটের মাধ্যমে সরকার, যেটি বললাম পভার্টি এলিভিয়েশনের ভূমিকা, সেইখানে সরকার একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখেছি আমরা। এই জায়গাতে সরকারের ইলেকট্রিসিটি কভারেজ বেড়ে 92.23% হয়ে গিয়েছিল। এরপর আমরা পেয়েছি 7th 5-year প্ল্যানের অ্যাচিভমেন্ট হিসেবে আমরা আরো পেয়েছি যে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে 72 ইয়ার্সে পৌঁছে গিয়েছিল, যেটি আগের বছরেও 70 ইয়ার্স পর্যন্ত ছিল। আর তোমরা জানো লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার পেছনে মেডিকেল সার্ভিস ডেভেলপমেন্ট অন্যতম ভূমিকা রাখে। এবং জেন্ডার ইকুয়ালিটির কথা আমরা এখানে উন্নত হতে দেখেছি। আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পেয়েছি এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আমাদের দেশের কন্টিনিউয়াস প্রোগ্রেসকে আমরা এনশিওর হতে দেখেছি 7th 5-year প্ল্যানিং। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বর্তমানে আমরা যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় এখনো রয়েছে, অর্থাৎ যেটি 2021 থেকে শুরু হয়েছে বর্তমান সাল অর্থাৎ 2025 সাল পর্যন্ত যেটি চলমান রয়েছে, এই জায়গাতে সরকারের টার্গেট হচ্ছে যে যাতে জিডিপি গ্রোথ 8.5% রাখা যায়। আর এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটি অনুমোদিত হয় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কর্তৃক, অর্থাৎ একনেক থেকে যেটি অনুমোদিত হয়। এবং এর অন্যতম টার্গেট হচ্ছে যে envisioned under the country's second perspective plan, অর্থাৎ 2021 থেকে 2041 সাল পর্যন্ত যে টার্গেট, এই টার্গেট গুলোকে বাস্তবায়ন করার জন্য সরকার এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে। এবং এক্ষেত্রে আরো কিছু যে টার্গেট গুলো ছিল, যেন সরকারের এই টার্গেট অর্থাৎ যে ইকোনমিক গ্রোথের কথা বলা হচ্ছে, যে জিডিপি গ্রোথ যেন 8.5% নিয়ে যাওয়া সম্ভব হয় 2025 সাল নাগাদ। এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে সরকার যাতে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি কন্ট্রিবিউশন এনশিওর করতে পারে এবং পভার্টি যেন কমে, এটা 15.6% থেকে কমে এটা যেন 7.4% নেমে আসে, সেই জন্য সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আরেকটি টার্গেট ছিল। এবং যেন এই বিদ্যুতায়নের কর্মসূচি 100% যেন এনশিওর করা যায়, সেই সাথে আমাদের দেশের ইন্টারনাল যে পাওয়ার প্রোডাকশন রয়েছে সেটিকে যেন 3000 মেগাওয়াটে সরকার পৌঁছাতে পারে। এই টার্গেট গুলো সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। এবং আরো কিছু টার্গেট ছিল, যেমন রয়েছে এমপ্লয়মেন্ট, যাতে সরকার এই 5 বছরে
3 মিলিয়ন পিপলকে এমপ্লয়মেন্টের অধীনে নিয়ে আসতে পারে, এবং যেন সরকার ইকুয়ালিটিকে এনশিওর করতে পারে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্টকে যেন আরো বাড়াতে পারে, সোশ্যাল সেফটি নেটস এর জায়গাতে যেন ইনক্লুসিভ গ্রোথকে, ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে এনশিওর করার জন্য এই সোশ্যাল সেফটি নেট যেন সরকারের আরো বেশি ইফেক্টিভলি রান করে, এবং এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির ব্যাপারটি যেন অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হয়, এবং আরবানাইজেশনের জায়গাতে সরকারের টার্গেট ছিল আমার গ্রাম আমার শহর উদ্যোগের মাধ্যমে এই যে নগরায়ন, এই নগরায়ন কর্মসূচির যেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে আলোর মুখ দেখাতে পারে, সেই জন্য সরকারের এই প্ল্যান নেওয়া হয়েছিল। এই হচ্ছে মোটামুটি আমরা যে 5 ইয়ার প্ল্যান সম্পর্কে আমরা দেখলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের যে প্রোগ্রামগুলোর কথা আমরা জানলাম। এখান থেকে তোমাদের জন্য রয়েছে দুটি স্যাম্পল কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ institution is primarily responsible for formulating 5-year plans in Bangladesh? প্রথমত, বাংলাদেশের এই পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে দায়িত্ব পালন করে? এই প্রশ্নের অপশনে রয়েছে বাংলাদেশ ব্যাংক, রয়েছে অর্থ মন্ত্রণালয়, রয়েছে বিনিয়োগ বোর্ড, রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। উত্তর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় এর প্রাথমিক দায়িত্বটি পালন করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশে ফুড সেলফ সাফিসিয়েন্সি এন্ড রিহেবিলিটেশন। এটি ছিল প্রধান টার্গেট, কারণ দেশের ইন্ডাস্ট্রি তখনও এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়নি, আর লিবারালাইজেশন অফ ট্রেডের বিষয়টিও তখন আসেনি, প্রাইভেটাইজেশনও তার অনেক পরের ঘটনা, 1985 সাল বা 1980 সালের পর থেকে আমরা প্রাইভেটাইজেশন দেখেছি। সুতরাং সেই সময়ের যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা জেনেছি, সেই চ্যালেঞ্জগুলোতে সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনর্বাসন নিশ্চিত করা ছিল অন্যতম চ্যালেঞ্জ। এরপর আসো পিআরএসপি সম্পর্কে, অর্থাৎ পিআরএসপি বলতে বোঝায় পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। এই দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের যে ডেফিনেশনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে কান্ট্রি ওন্ড লিড ডকুমেন্ট, কান্ট্রি ওন্ড and led documents that describe a country's economic and social policies support of growth and poverty reduction. অর্থাৎ সোশ্যাল পলিসি এবং ইকোনমিক পলিসিগুলোকে, দেশের যেগুলো রয়েছে সেগুলোকে ডেসক্রাইব করে কিভাবে সরকারের ইকোনমিক গ্রোথকে এবং পভার্টি রিডাকশনকে এনশিওর করতে পারে, সেটার যে স্ট্র্যাটেজিক পেপার, সেটিকেই আমরা সংক্ষেপে পিআরএসপি বলে থাকি। আর এই পিআরএসপি প্রিপারেশনের ক্ষেত্রে সরকারকে যে স্টেক হোল্ডার্স গুলো রয়েছে তাদের ওয়াইড রেঞ্জকে মাথায় রাখতে হয়, সিভিল সোসাইটির ইনক্লুশনকে মাথায় রাখতে হয়, প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশনকে মাথায় রাখতে হয়, এবং ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে দেশি বিদেশি সকল ডেভেলপমেন্ট পার্টনারকে সাথে নিয়ে সরকার এই পিআরএসপি গ্রহণ করে। যে পিআরএসপি শুরু হয়েছে বাংলাদেশে, আমরা দেখেছি প্রথম পিআরএসপি প্রকাশিত হয় বাংলাদেশে 2005 সালে। আর বর্তমান পিআরএসপি, কারেন্ট পিআরএসপি ইন্টারিম পভার্টি রিডাকশন পিআরএসপি আমরা যেটা দেখেছি যে যেটি প্রকাশিত হয়েছে 2016 সালে। এই 2016 সালের যে অভ্যন্তরীণ, যে 2016 সালের যে অন্তর্বর্তী পিআরএসপি গৃহীত হয়েছে, সেই পিআরএসপির অধীনে এখনো বাংলাদেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটি 2030 সালে অ্যাচিভ করার কথা, সেটিকে মাথায় রেখে বর্তমান পিআরএসপি সরকার বাস্তবায়নের চেষ্টা করছে। আর এই পিআরএসপির যে টার্গেট গুলো রয়েছে, এক নম্বরেই হচ্ছে পভার্টি এলিভিয়েশন, যেহেতু নামই পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, তাই এর অন্যতম টার্গেট সবসময়ই থাকে দারিদ্র্য বিমোচন করা। যেহেতু দারিদ্র্যের জায়গাতে এখনো আমাদের দারিদ্র্য 15%, আমাদের 18% দারিদ্র্য এখনো আমাদের রয়েছে, এবং আমাদের যে এক্সট্রিম পভার্টি সেটিও এখনো 6%-এর উপরে রয়েছে। এই জায়গা দুটোকে মিট আপ করার জন্য, এই জায়গা দুটোকে আরো কমিয়ে আনার জন্য এই সরকারের পিআরএসপির অন্যতম টার্গেট হিসেবে এই পভার্টি এলিভিয়েশনকে রাখা হয়েছে, এবং ইকোনমিক গ্রোথকে, ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথকে যেন আরো বেশি প্রভাব করা যায় সেই জন্য সরকারের টার্গেট রাখা হয়েছে। এবং হেলথ ইনভেস্টমেন্ট, এডুকেশন সেক্টরে ইনভেস্টমেন্ট এবং রুরাল ডেভেলপমেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট বৃদ্ধির জন্য সরকারের এই উদ্যোগ বা পিআরএসপি টার্গেট রাখা হয়েছে, এবং সরকারের যে সংস্কারগুলো রয়েছে সেইগুলোকে টার্গেট করে রাখা হয়েছে, এবং টু অ্যালাইন ন্যাশনাল পলিসিস উইথ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। প্রথম যে পিআরএসপি গৃহীত হয়েছিল সেখানে এই এমডিজির গোলগুলোকে যেন সরকার অ্যাচিভ করতে পারে সেই টার্গেট রাখা হয়েছিল। আমরা দেখেছি এই জায়গাতে কিছু আমরা
পরিবর্তন পেয়েছি। যে পভার্টি রেট 40% উপরে ছিল 2010 সালে, সেটি 2021 সালে এসে অর্থাৎ 11 বছরের ব্যবধানে আমরা প্রায় 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এক্সট্রিম পভার্টি রেট যেটি ছিল 2010 সালে 17%-এরও বেশি, 2021 সালে এসে এটি কমে হয়েছে 9.2%। এইভাবে আমরা চাইল্ড মর্টালিটি রেট, এটি অন্যতম গুরুত্বপূর্ণ, শিশু মৃত্যুর হার যেটি 2020 সালে অর্ধেকেরও বেশি ছিল, যেটি কমে আনা সম্ভব হয়েছে, অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এরপরে লিটারেসি রেট যেটি ছিল 2000 সালে মাত্র 61%, যেটি বৃদ্ধি পেয়ে 2021 সালে 74%-এ উন্নীত হয়েছে। আমরা প্রপোর্শন অফ পিপল উইল অ্যাক্সেস ইমপ্রুভ স্যানিটেশন, অর্থাৎ যে উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা, এই জায়গাতে মাত্র 2000 সালে 34% ছিল, আর এই জায়গাতে আমাদের দেখেছি আমরা এটা বৃদ্ধি পেয়ে 2021 সালে 62%-এ উন্নীত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই জায়গাতে তোমরা পেলে, যেটি আমাদের প্রথম পিআরএসপি-তে আমরা এই উন্নয়নগুলো পেয়েছি। পিআরএসপি সংক্রান্ত যদি আমরা প্রশ্ন লক্ষ্য করি, তাহলে এখানে তোমাদের জন্য স্যাম্পল কোশ্চেন রয়েছে। দ্য পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার অ্যাপ্রোচ ইন বাংলাদেশ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, এই ক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর ভিত্তিতে সঠিক উত্তর হবে 2002। তোমরা জানবে যে আমরা যেহেতু একটু আগে বলেছি যে প্রথম গৃহীত হয় 2005 সালে, যেহেতু এখানে 2005 সাল অপশনে নেই, আর এই পরিকল্পনাটি গৃহীত হয় 2002 সাল থেকে। এই পরিকল্পনার আলোচনা শুরু হয়, পরবর্তীতে 2005 সাল থেকে এর কার্যকরী বছর হিসেবে ধরা হয়। এবং আমরা দেখেছি দ্য মেইন অবজেক্টিভ অফ পিআরএসপি ইন বাংলাদেশ, বাংলাদেশের পিআরএসপির ক্ষেত্রে প্রধান অবজেক্টিভই হচ্ছে, যেহেতু বি অপশনে রয়েছে রিডিউসিং পভার্টি থ্রু গ্রোথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যে উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিকে এনকর্পোরেট করে আমাদের দেশের এই পভার্টিকে যেন আমরা নামিয়ে আনতে পারি, রিডিউস করতে পারি, সেই জন্য এটি হচ্ছে আমাদের দেশের পিআরএসপির মেইন অবজেক্টিভ। এরপর রয়েছে এডিপি, এটি হচ্ছে আমাদের দেশের আরেকটি উন্নয়ন পরিকল্পনার জায়গা, যেটিকে আমরা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বলি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলি। এটি প্রতি বছরে এটি গৃহীত হয়, বাজেটের সাথে আমরা দেখি এডিপি সম্পর্কে তথ্য থাকে। এই জায়গাটিকে বলা হয় দ্য এডিপি প্রিপেয়ার্ড, এটিও প্ল্যানিং কমিশনের দ্বারাই এটি গৃহীত হয়, এবং পরবর্তীতে এটি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থাৎ প্রধানমন্ত্রী যে একনেকের প্রধান থাকে, এই একনেকের প্রধান অর্থাৎ একনেক থেকে এটি বাস্তবায়িত হয়। এডিপি পরবর্তীতে প্রতি বছরের বাজেটের সাথে আমরা এর বাস্তবায়ন হতে দেখি। এরপর হচ্ছে এই এডিপি বাংলাদেশে 1960 সাল থেকে এমার্জ করা শুরু করেছে, যেটি 1970 সালে আমাদের দেশে প্রথম এডিপি আমরা প্রকাশিত হতে দেখেছি। এবং এডিপি প্রিপারেশনের ক্ষেত্রে জারি যে সময়সীমা হচ্ছে 1 বছর। আমাদের দেশের এডিপি যে বিষয়গুলোকে ইনক্লুড করে, তার মধ্যে একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, হচ্ছে এডুকেশন, হচ্ছে হেলথ কেয়ার, এবং রয়েছে এগ্রিকালচার, সোশ্যাল ডেভেলপমেন্ট। এই জায়গাগুলোতে কিভাবে আমাদের এডিপি ইনকর্পোরেট করে, সেই বিষয়গুলোকে আমরা যদি বাজেট অ্যানালাইসিস করি, তাহলে আমরা এই জায়গাগুলোতে আমাদের এডিপি যে ফোকাস করে সেটি আমরা স্পষ্ট বুঝতে পারি। এইবারে আসো টাইমলাইন অফ এডিপি ইন বাংলাদেশ। এডিপির সাথে বাংলাদেশের কোন সময়ের কি উল্লেখযোগ্য ঘটনা, সেটি এখানে একটা ছকের মধ্যে দেখানো হয়েছে। 1970 সালে আমাদের দেশে প্রথম এডিপির অভিজ্ঞতা পায়, বা আমাদের দেশের প্রথম এডিপি প্রকাশিত হয় 1970 সালে। 1971 সালে এডিপি সাসপেন্ডেড ডিউ টু দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। 1971 সালে আমাদের দেশের এডিপি সাসপেন্ড করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বছরের কারণে। 1975 সালের এডিপি আমরা দেখেছি এটি রিজিউম হয়, অর্থাৎ এটি বাস্তবায়ন পুরোপুরি হয় না। 1975 সালে রাজনৈতিক বড় ধরনের পরিবর্তনের কারণে 1990 সালের দশকে এডিপি রিফর্মস ইন্ট্রোডিউসড ইমপ্রুভ এফিসিয়েন্সি এন্ড ট্রান্সপারেন্সি। এই এফিসিয়েন্সি এবং ট্রান্সপারেন্সি অর্থাৎ দক্ষতা এবং স্বচ্ছতা, এটিকে ইমপ্রুভ করার জন্য এডিপি কে রিফর্ম করা হয় 1990 এর দশকে এসে। 2000 দশকে এসে 2000 সালের পর থেকে এসে এডিপি ফোকাস করে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং হিউম্যান ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট যাতে বাড়ানো যায়, সেই জন্য এডিপি ফোকাস করে 2000 সালের পর থেকে। 2010 সালের পর থেকে এসে এই এডিপি ইমপ্লিমেন্টেশনে ফোকাস করে আমরা দেখেছি যে এটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে, যেটি এসডিজি কে টার্গেট করে 2010 সালে এডিপি ফোকাস করা হয়েছে। এই সম্পর্কে যদি আমরা স্যাম্পল কোশ্চেন দেখি, তোমাদের জন্য রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর চ্যালেঞ্জ অফ ইমপ্লিমেন্টিং এডিপি ইন বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে এই এডিপি বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?
রয়েছে ল্যাক অফ প্রজেক্টস, রয়েছে আন্ডার ইউটিলাইজেশন অ্যান্ড ওভার টাইম রানস, ওভাররান টাইমস। এরপর হচ্ছে এক্সেস অফ ফরেন এইড, টু মাচ প্রাইভেট পার্টিসিপেশন। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্ডার ইউটিলাইজেশন। আমাদের দেশের এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে নানান ধরনের পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকে, করাপশনের ভূমিকা রয়েছে। এই সমস্যাগুলোর কারণে আন্ডার ইউটিলাইজেশন থেকে যায়। আমাদের দেশের এডিপিতে যে ধরনের প্ল্যানিং গুলো 1 বছর মেয়াদে নেওয়া হয়, সেই প্ল্যানগুলো রান করতে পারে না। এরপর হচ্ছে যে ইম্পর্টেন্স অফ এডিপি লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের দেশের এডিপির ইম্পর্টেন্স মূলত কোথায়, যে আসলে এডিপি কেন প্রয়োজন। একটি হচ্ছে কন্ট্রোলস মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, ট্রান্সলেট ন্যাশনাল প্ল্যানস টু স্পেসিফিক প্রজেক্টস এন্ড ইনভেস্টমেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অর্থাৎ এই এডিপির কাজ হচ্ছে সরকারের যে জাতীয় পরিকল্পনাগুলো থাকে, সেই পরিকল্পনাগুলোকে কিভাবে নির্দিষ্ট প্রকল্পে এবং বিনিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এরপর রয়েছে আমরা দ্বিতীয় যে রয়েছে তোমাদের জন্য আজকের যে লেসনটি রয়েছে, বাংলাদেশ ইকোনমি ইন দ্য ইরা অফ গ্লোবালাইজেশন এন্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রেজিম। এই জায়গাতে আমাদের দেশের ইকোনমি কিভাবে ইন্টিগ্রেট করে, সেটিকে আমরা যদি বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল, অন্যতম চ্যালেঞ্জ ছিল পভার্টি এলিভিয়েশন, বেকারত্ব ছিল, লো ইন্ডাস্ট্রিয়াল বেজ এবং উইক ইনফ্রাস্ট্রাকচার। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে 1980 সাল থেকে 1990 সালের দিকে আমাদের দেশ যে গ্লোবালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে শুরু করেছে, এই সময়ে এসে আমাদের ট্রেড লিবারালাইজেশনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি এবং ইকোনমিক রিফর্মস প্রয়োজনীয়তা আমরা দেখেছি। এই জায়গাগুলোতে আমাদের যে নিউ উইন্ডোজ অফ গ্রোথ আমাদের ওপেন হওয়া শুরু করেছে। এই জায়গা থেকে আমরা 1995 সালের 1 জানুয়ারিতে যে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার মাধ্যমে বাংলাদেশের ইকোনমি যেভাবে ইন্টারন্যাশনালি একটি পার্ট হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। এখানে ডব্লিউটিও ফ্রেমওয়ার্কের মধ্যে যে বিষয়গুলোকে মূলত এমফাসাইজ করা হয়েছে, একটি হচ্ছে ফ্রি ট্রেড, অর্থাৎ মুক্ত বাণিজ্যে বাংলাদেশের ভূমিকা কি হবে, এবং নন ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যহীন ভাবে বাংলাদেশের এই বিজনেস পলিসি কিভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং ট্যারিফ রিডাকশনের ক্ষেত্রে বাংলাদেশ কতটা বেটার পারফর্ম করতে পারবে। এই জায়গাগুলো ছিল বাংলাদেশের জন্য ট্রেড রিলেটেড বিভিন্ন ইস্যুস। এই ডব্লিউটিও রেজিমের আমরা কতগুলো অপরচুনিটিস আমরা পেয়েছি, যেমন আমাদের মার্কেট অ্যাক্সেস বেড়ে গিয়েছে। যে জায়গাতে আমরা বলেছি 1980 বা 85 সালের পর থেকে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পরে 1995 সালে এসে আমরা যখন ডব্লিউটিওর অংশ হয়েছি, তখন এর মাধ্যমে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, তাতে করে ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপানশন হয়েছে আমাদের দেশের এক্সপোর্ট আর্নিং এর জন্য। ট্রেড লিবারালাইজেশন আমরা পেয়েছি আমাদের দেশের জন্য, বা আমাদের দেশ যেহেতু তখনও নিম্ন আয়ের দেশ ছিল, নিম্ন আয়ের দেশের কারণে ট্রেড লিবারালাইজেশনের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি এগিয়ে যেতে সাহায্য করেছে। আমরা দেখেছি আরেকটি সুযোগ ছিল আমাদের দেশের এফডিআই, অর্থাৎ আমাদের দেশের জমি বেশি উর্বর হওয়ার কারণে এবং আমাদের দেশের লেবার সাপ্লাই খুবই চিপ রেটে পাওয়ার কারণে আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেশি পরিমাণে আসতে শুরু করেছে। এরপর আমরা পেয়েছি টেকনোলজি ট্রান্সফারের সুযোগ আমাদের দেশে। আমরা পেয়েছি আমাদের দেশের যে সরকারগুলো পরবর্তীতে আমরা পেয়েছিলাম 1980 সাল থেকে শুরু করে তারপর পর্যন্ত, তারা সবাই কম বেশি টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারে উৎসাহিত করেছে, যার কারণে আমাদের এই বাংলাদেশের ইকোনমি গ্লোবালাইজেশনের ইরায় এসে আমরা বেশি অ্যাডাপ্ট করতে পেরেছি। আমরা ডাইভার্সিফিকেশন পটেনশিয়াল হিসেবে আমাদের দেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি। আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জের মধ্যে একটি ছিল আমরা গার্মেন্টস নির্ভর আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে আমরা এক কেন্দ্রিক বা একমুখী করে রেখেছি। আমাদের কম্পিটিশনের জায়গাতে আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি নাই। আমাদের যে পাশাপাশি কম্পিটিটর দেশগুলো ভাবা হয়, যেমন কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এরপর রয়েছে সিঙ্গাপুর, রয়েছে মালয়েশিয়া, এদের সাথে কম্পিটিশনে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল এখনো রয়েছে। এই চ্যালেঞ্জগুলোর জায়গাতে আমরা খুব বেশি এগিয়ে যেতে পারিনি এখনো। ডব্লিউটিও রুলস এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এই জায়গাতে ডব্লিউটিওর যে নিয়ম কানুনগুলো দেওয়া ছিল এবং যে মেধাস্বত্ব আইন ছিল, সেই আইনের জায়গাগুলোতে আমরা খুব বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারি। এরপর রয়েছে
তোমরা দেখতে পাচ্ছ যে গ্লোবালাইজেশনের এই জায়গাতে এসে আমাদের যে চ্যালেঞ্জগুলোর সম্পর্কে আমরা বললাম, এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আমাদের যে অপরচুনিটিস গুলো আমরা জানলাম, সেই অপরচুনিটিস এবং চ্যালেঞ্জ এই উভয়টিকে মাথায় রেখে আমাদের দেশের এই গ্লোবালাইজেশনের এই চ্যালেঞ্জ এবং অপরচুনিটিস এই উভয়টিকে মাথায় রেখে আমাদের দেশ কিভাবে তার এক্সপোর্ট আর্নিংস কে আরো বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। এবং রয়েছে আমরা কিভাবে এই ডব্লিউটিও রেজিমে এসে পলিসি রেসপন্স এবং অ্যাডাপ্টেশনের জায়গাতে কি কি পলিসি বা কোন কোন জায়গাতে আমাদের রিফরমেশনের প্রয়োজনীয়তা রেখে আমরা আমাদের পলিসি রেসপন্স করতে পেরেছি। একটি হচ্ছে ট্রেড পলিসি রিফর্মস, অর্থাৎ আমরা ট্রেড পলিসিকে কিভাবে এগিয়ে নিতে পারি, অর্থাৎ এই ট্রেডের পলিসিটি আমাদের জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ। সেই সাথে আমাদের পলিসি রেসপন্সের ক্ষেত্রে আরেকটি বিষয় ভাবতে হয়, সেটি হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। যেহেতু আমরা বলেছি আমাদের একটি অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আমরা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে প্রোডাকশন গুলো রয়েছে সেটি শুধুমাত্র আরএমজি সেক্টর নির্ভর, সেটিকে কিভাবে ডাইভার্স করা যায়, অন্যান্য সেক্টর থেকে কিভাবে আমাদের এক্সপোর্ট আর্নিংস কে আরো বাড়ানো যায়, সেটি হচ্ছে আমাদের পলিসি রেসপন্সের আরেকটি জায়গা। সেই সাথে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট কি কিভাবে আমরা এটিকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করে শুধু আমাদের দেশের মধ্যেই নয় বরং বহির্বিশ্বে আমাদের এই ব্যাপক জনশক্তি, আমাদের এই বিপুল জনশক্তিকে কিভাবে সম্ভাবনাময় করে নেওয়া যায়, সেই জন্য আমাদের পলিসি রেসপন্সের আরেকটি জায়গা। আরেকটি হচ্ছে সাস্টেইনেবিলিটি মেজার্স এবং রয়েছে নেগেশন অফ এলডিসি গ্রাজুয়েশন। এই জায়গাগুলোতে আমাদের পলিসি রেসপন্সের ব্যাপার রয়েছে। এবং রয়েছে ফিউচার আমাদের যে সম্ভাবনাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পোস্ট এলডিসি গ্রাজুয়েশন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা যে বর্তমানে এলডিসি থেকে যে আমরা উত্তরণ হয়েছি, অর্থাৎ লোয়ার ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা লোয়ার মিডিয়াম ডেভেলপমেন্ট কান্ট্রিতে উন্নীত হয়েছি। এই উন্নীত হওয়ার সাথে সাথে আমরা যে ট্রেড লিবারালাইজেশনের ক্ষেত্রে, আমরা ট্রেড টেরিফ পলিসির ক্ষেত্রে যেসব ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যারিয়ার গুলোর মুখোমুখি হচ্ছে, এই জায়গাগুলোতে কোন কোন স্ট্র্যাটেজি দিয়ে আমরা ফিউচার প্রসপেক্টকে আরো এনশিওর করতে পারবো, সেই জন্য আমাদের পলিসি মেকিং এর প্রয়োজনীয়তা রয়েছে। আরো প্রয়োজনীয়তা রয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের, রয়েছে ডিজিটাল ইকোনমিতে কিভাবে আমাদের ইকোনমি আরো বেশি অ্যাডাপ্ট করবে এবং ইনক্লুসিভ গ্রোথকে আমরা কিভাবে এনশিওর করব, আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ যাতে এই গ্রোথের অংশ হতে পারে, অংশীদার হতে পারে, সেই জন্য আমরা কিভাবে আমাদের পলিসি রিফর্ম করব এবং গ্লোবাল ভ্যালু চেইনের জায়গাতে কিভাবে আমরা কন্ট্রিবিউট করব, এই বিষয়গুলোকে মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে ফিউচার প্রসপেক্ট আমাদের জন্য আরো বেশি উন্নয়ন, আমাদের জন্য আরো বেশি সম্ভাবনাময় হবে। স্যাম্পল কোশ্চেন রয়েছে এই পর্যায়ে তোমাদের জন্য। বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় কত সালে? আমরা বলেছি 1995 সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়। হুইচ সেক্টর হ্যাজ বেনিফিটেড দ্য মোস্ট ফ্রম গ্লোবালাইজেশন এন্ড ডব্লিউটিও মেম্বারশিপ ইন বাংলাদেশ? এটা বলা হয়েছে যে আমরা ডব্লিউটিও মেম্বারশিপ অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার কারণে এবং গ্লোবালাইজেশনের কারণে বাংলাদেশের কোন সেক্টর সবচাইতে বেশি বেনিফিটেড হয়েছে? সেটি হচ্ছে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট সেক্টর অর্থাৎ আরএমজি সেক্টর। আজকের এই ক্লাসের জন্য তোমাদের প্রয়োজনীয় যদি পড়াশোনা আরো বেশি করতে চাও বা আরো বেশি তথ্য নির্ভর প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাদের জন্য আজকের যে লেকচার শিটটি দিয়েছি সেটি বাংলা এবং ইংরেজির কম্বিনেশনে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পড়লে এখান থেকে কিছু তথ্য, কিছু বিষয় বোঝার রয়েছে, সেই বিষয়গুলো বুঝতে পারবে। আরো বোঝার জন্য তোমরা স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ হোসেন জিল্লুর রহমান এবং ওয়াহিদুদ্দিন মোহাম্মদ স্যারের লেখা এই বইটি তোমরা পড়তে পারো। সেই সাথে রেহমান সোবহান স্যারের লেখা চ্যালেঞ্জেস অফ ইনজাস্টিস অফ পভার্টি, এজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া, এটি পড়া যেতে পারে। এখান থেকে বাংলাদেশ রিলেটেড যে টপিকস গুলো রয়েছে সেগুলো দেখতে পারো। এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সাদিক আহমেদ স্যারের লেখা বই রয়েছে, যেমন ইকোনমিক রিফর্মস, গ্রোথ এন্ড গভর্নেন্স, এই বইটিও দেখতে পারো। বুদ্ধদেব ঘোষের লেখা যে বইটি প্রেসক্রাইব করেছি সেটি দেখতে পারো। SR উসমানের লেখা ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, মিরাকলস এন্ড চ্যালেঞ্জেস, এই বইটিও একটা অন্যতম রেফারেন্স বই তোমাদের জন্য আজকের লেসনের নির্ভরে হতে পারে। এই হচ্ছে মোটামুটি আজকের পর্যন্ত বিষয় তোমাদের জন্য। প্রত্যেকটি দিনের মতোই আমি যেটি বলি যে যেহেতু তথ্য নির্ভর পড়া, যেহেতু এমসিকিউ বেস তোমাদের প্রিলিমিনারি সম্পর্কিত পড়াশোনা, কাজেই এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। সবসময় পুরনো
পড়াগুলো তোমাদের রিভাইজ করতে হবে এবং আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো নিয়মিত পার্টিসিপেট করবে। তোমরা তোমাদের পরামর্শ আমাদেরকে বিভিন্ন ভাবে মেসেজের মাধ্যমে এবং মন্তব্যের মাধ্যমে জানালে আমরা পরবর্তীতে সেই অনুযায়ী তোমাদের চাহিদা পূরণের, তোমাদের প্রস্তুতিকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা উদ্যোগী হব। সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।